বাড়িওয়ালার হঠকারী সিদ্ধান্তে রাজন বেজায় বিরক্ত। প্রতি মাসে ভাড়া পরিশোধ করার পরেও হঠাৎ করে বাসা ছাড়ার নোটিশ দিবেন কেন? তাও আবার রাতারাতি। চিন্তিত মুখে রাজন ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করতে থাকে। বাড়িওয়ালা যখন বলেছে বাসা খালি করতে, তখন ভাড়াটিয়া হিসাবে তাকে সেটাই করতে হবে। এক রাতের মধ্যে বাসা কোথায় পাবে? সে নিজে একা হলে এক রাত যেভাবে হোক সামাল দিতে পারত। কিন্তু বাসা ভর্তি ফার্নিচার নিয়ে সে কোথায় উঠবে? আকাশ সমান বোঝা মাথায় নিয়ে রাজন যখন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে, ঠিক তখন কফি হাতে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে তার সামনে উপস্থিত হয় পিয়ালি। ফ্যানের বাতাসে তার চুলগুলো দুরন্ত কিশোরীর ন্যায় উঠতে থাকে। পিয়ালির উপস্থিতিতে রাজন আরও বিরক্ত হয়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। পিয়ালি যখন কফির কাপটা তার দিকে বাড়িয়ে দেয় ঠিক তখনই তার উত্তপ্ত মেজাজে যেন ঘি ঢালা হয়। চেঁচিয়ে বলে ওঠে, চিন্তাই আমি রে যাচ্ছি। আর তুমি কি বা নিয়ে এসেছ? বেশ্যার মতো সেজেছ কেন? পিয়ালিও কম যায় না। দ্বিগুণ আওয়াজে চেঁচিয়ে প্রত্যুত্তরে বলে, লজ্জা করে না এই সার কাছে শুতে আসিস? তুই আসলেই একটা দায়ী। পারিস শুধু ষাঁড়ের মতো চেঁচাতে। রাজন অবাক হয়। সে না হয় রেগে গিয়ে দুটো কথা শুনিয়েছে, কিন্তু পিয়ালি এমন তুই তুকারি করবে ভাবতে পারেনি বেচারা রাজন। গোল গোল চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হুঁশ ফিরে পিয়ালির ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার দৃশ্যে। পিয়ালি হনহন করে চলে যাচ্ছে। রাজন দ্রুতগতিতে গিয়ে পিয়ালির হাত ধরে আটকায় তাকে। নরম স্বরে বলে, দেখতেই পাচ্ছ আমি কতটা টেনশনে আছি। রেগে গেলে কিছুই ভালো লাগে না আমার। তুমি এমন করলে কি করে হয় বলো তো? তোমার জন্য আমি সব ছাড়লাম, সেখানে তুমি দুটো কথা সহ্য করতে পারবে না? নাজনীন তো এমন ছিল না। ও আমায় বুঝত। রাজনের বুঝবাক্যে পিয়ালির মন নরম হতে থাকে। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজনের কাছে তার গুরুত্বে মন আনন্দে নেচে ওঠে। কিন্তু পরক্ষণেই মন তার বিষিয়ে যায় রাজনের শেষ দুটো কথায়। এক ঝটকায় রাজনের থেকে হাত সরিয়ে নেয়। ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, এতই যখন ভালো, তখন তাকে নিয়েই থাকতে। আমার কাছে কি? রাজন প্রত্যুত্তর করে না, শুধু মনে মনে বলে, কে জানতো ফ্রিতে ও আমা এভাবে পেঁচিয়ে ধরবে। না হলে তোকে বিয়ে করতে আমার ঠেকা পড়ছে। বাদ দাও এসব, কথায় কথা বাড়ে। পারলে বুদ্ধি দাও কি করা যায়। রাতারাতি বাসা কোথায় পাওয়া যাবে? বাসার খোঁজ পড়ে করো। কে বা কারা এমন সর্বনাশ করল, সেটা আগে জানো। আমি নিশ্চিত তোমার বউ এমন করেছে। ও বাড়িওয়ালাকে ফুসলে তোমাকে বাড়ি ছাড়া করতে চাইছে। ওকে ফোন করে জানো কেন এমন করল। পিয়ালির কথায় রাজন নড়েচড়ে বসে। আসলেই তো, এভাবে ভাবা হয়নি তার। কিন্তু নাজনীনের কখনো বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়নি। মাসিক ভাড়া, বিভিন্ন সমস্যায় রাজনী বাড়িওয়ালার সাথে যোগাযোগ করেছে। নাজনীন নয়। রাজন অন্যমনস্ক হয়ে পড়ে। পিয়ালি পুনরায় জিজ্ঞাসা করে, কি ভাবছ? প্রত্যুত্তরে রাজন বলে, হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা ক্ষীণ। কেন? ও তো মোবাইলটাও নেয়নি। আমার দেওয়া সবকিছু রেখে গিয়েছে। এক কাপড়ে বেরিয়েছে সম্ভাব্য। ও ভীষণ লাজুক স্বভাবের মেয়ে। এসব করবে বলে মনে হয় না। পিয়ালি লক্ষ্য করল, বর্তমানে রাজনের সর্বত্র জুড়ে তার বিচরণে ও নাজনীনের গুণের প্রশংসা করতে ভুলছে না। দোষ দিতেও আপত্তি। পুরুষ লোক আসলেই অদ্ভুত। এক নারীর কোলে শুয়ে অন্য নারীর প্রশংসা করে। এত সব পাত্তা দিলে তার চলবে না। পিয়ালি মনে মনে কুটিল হাসে। তাদের বিয়ে এবং নাজনীনের সঙ্গে ডিভোর্সটা হোক, তারপর সব করাই গণ্ডায় উসুল করবে। সব চলবে তার ইচ্ছেতে। জীবনে সুখী হতে গেলে আপাতত রাজনের মনের কাছাকাছি তাকে থাকতেই হবে। চুলের ভাঁজে পিয়ালির নরম হাতের স্পর্শে রাজন আবেশে চোখ বুজে। রাজনের মাথায় হাত চালাতে চালাতে পিয়ালি বলে, তাহলে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করো। কেন এমন করলেন সেটা জিজ্ঞাসা করো। তার বাড়ি, বেরিয়ে যেতে বলতেই পারেন। কিন্তু এভাবে বিপদে ফেলার অধিকার তো তার নেই। ফোন লাগাও। নাম্বার আছে তো? পিয়ালির কথামতো রাজন বাড়িওয়ালা নাম্বার কল করে। দুবার রিং হলেও ওপাশ থেকে কল ধরে না। তৃতীয়বারের কলে ওপাশ থেকে কল রিসিভ হয়। মাঝ বয়সী পুরুষ কণ্ঠস্বর। সালাম জানায় রাজনকে। আসসালামু আলাইকুম। কে বলছেন? রাজন থতমত খেয়ে যায়। সালামটা তার তরফ থেকে দেওয়া উচিত ছিল। নিজেকে সামলে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি 3 তলার বাম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া বলছিলাম। ওহ, নোটিশ পেয়েছেন নিশ্চয়ই। পেয়েছি, কিন্তু হঠাৎ করে বাড়ির ছাড়তে বলার কারণ বুঝতে পারলাম না। আমার কি কোন ভুল হয়েছে? ওপাশ থেকে মাঝবয়সী লোকটার হাসির আওয়াজ আসে। রাজন বিরক্ত হলেও দাঁতে দাঁত চেপে চুপ থাকে। হাসার মতো কিছু বলেছে নাকি? বাড়িওয়ালা প্রত্যুত্তরে বলেন,
বাবারে, আমি সাধাসিধা মানুষ। কোনো রকম প্যাচগোছের মধ্যে নাই। আপনি যে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তা আমি জানতে পেরেছি আজই। আরও আগে জানতে পারলে নোটিশ আপনার দুয়ারে আগেই যেত। আপনাকে বিবাহিত এবং স্ত্রীসহ ভাড়া দিয়েছিলাম। আপনার স্ত্রী আপনার সঙ্গে নেই। বর্তমানে জেনায় ডুবে আছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। উক্ত নারীর অবাধ আসা যাওয়া। ভাবছেন এসব কি করে জানলাম? আমার বাড়িতে থাকছেন। এটুকু খবর আমার রাখতেই হয়। আল্লাহর ওপর খুব ভরসা করি। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। সেই বোধ থেকেই আপনার মতো লোককে আমার বাড়িতে রাখতে আমার বিবেকে বাধছে। আমি চাই না আমার বাড়িতে থেকে এই ঘৃণ্য সামাজিক ব্যাধিটা অন্যত্র ছড়ান। কিন্তু এক রাতের মধ্যে আমি বাসা কোথায় পাব? তাছাড়া 1 মাসের অ্যাডভান্স ভাড়াও তো নেওয়া। রাজনের অনুনয় কানেই তুললেন না। গাম্ভীর্যে মোড়ানো কণ্ঠে ফের বললেন, সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা পেয়ে যাবেন। দ্রুতই আমার বাসা খালি করবেন। নতুবা আমি লোক ডাকিয়ে খালি করব। রাজন আর কিছু বলার সাহস পেল না। ওপাশ থেকেই কল কেটে দেওয়া হলো। তারপর পিয়ালির কাছে সবটা বলল। পিয়ালিও চিন্তায় পড়ে গেল। ভাবনা চিন্তায় কোন উপায় মিলছে না। পৃথিবীর বুকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। উপায়ন্তর না পেয়ে রাজন পিয়ালিকে সঙ্গে করে বাসা খুঁজতে বেরিয়ে পড়ল। শহরের অলিগলিতে দুজন মানুষ বিরামহীন হেঁটে চলেছে। কোথাও বা বাসা মিলছে কিন্তু ভাড়া বেশি। আবার কোথাও ভাড়া কম বাসা পিয়ালির পছন্দ হয় না। রাজন মনে মনে অশ্রাব্য ভাষায় কতে থাকে পিয়ালিকে। এমন ঝামেলায় সে আগে কখনো পড়েনি। জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা মানুষের বিশেষ যত্নে দিন কাটছে নাজনীনের। কষ্ট থেকে সবাই তাকে ভুলিয়ে রাখতে চাইছে। যে বাবার কণ্ঠনালী দিয়ে গম্ভীর স্বর ছাড়া বেরত না, সেই বাবাই নাজনীনের সকাল সন্ধ্যা খবর নেন। বাড়িতে অবস্থানরত সময়ে মেয়েকে ডেকে ডেকে কাছে আনেন। নানান রকম গল্প বলেন। নাহিদ, সে তো বোনটির দিকে তাকাতে লজ্জা পায়। একমাত্র বোনের মলিন মুখ তার সহ্য হয় না। মাইমুনা বেগম মেয়ের আড়ালে আবডালে মুখে আঁচল চেপে কেঁদে বেড়ান। পরিবার হয় একটি দেহের মতো, যেখানে বিভিন্ন উপাদান দিয়ে সাজানো থাকে। দেহের একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেমন বাকি অঙ্গগুলো ফুরবল হয়ে পড়ে, তেমনি পরিবারের একজন সদস্যের জীবনের প্রতিকূল সময়ে অন্যদের জীবন থেকেও হাসি আনন্দ বিলীন হয়ে যায়। ফুরবল হয়ে পড়ে বাকিরাও। নাজনীন দিন দিন হাসতে ভুলে গিয়েছে। খেতেও অনীহা তার। নিস্তব্ধতার বেড়াজালে লুকিয়ে ফেলে নিজেকে। মা এবং ভাবির সঙ্গও তার সহ্য হয় না। সবকিছুই যেন বিষাদে ভরপুর। বন্ধ ঘরে চোখের পানি ফেলতে ফেলতে ফুলে রক্ত জবার মতো হয়ে ওঠে দুটো চোখ। নাহিদ এবং আজমল শেখ মনেমনে প্রস্তুত রাজনের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে। তার মেয়েকে দুঃখের অথৈ সাগরে ফেলে দিয়েছি বদমাইশটা। জীবন্ত ততে পারলে শান্তি পেতেন। কিন্তু আগাতে পারেন না নাজনীনের শোচনীয় অবস্থার জন্য। মেয়েটি দিন দিন নিজের প্রতি অযত্নে, অবহেলায় জীবন্ত লাশ হয়ে যাচ্ছে। তার মধ্যে থানা পুলিশ, কোর্ট কাচারিতে মেয়েটিকে টানাহেচড়া করারও মন সম্মতি দেয় না। প্রসঙ্গ তুলে মেয়ের মনের ক্ষত তাজা করতে চান না। কিন্তু এভাবেও তো ছেড়ে দেওয়া যায় না। প্রতারকের কোন ছাড় হয় না। বাড়ির চারপাশে ইটের দেওয়াল, পিছনটাই বিভিন্ন ফলের গাছগাছালি লাগানো। শেষ বিকেলের ক্লান্ত আলোয় মাখামাখি হয়ে নাজনীন তাকিয়ে দেখছিল থোকায় থোকায় ঝুলে থাকা আম, জাম, লিচু গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে নাজনীনের মনে হলো, মানুষ নামক জ্ঞান সম্পন্ন পশুর থেকে এই বৃক্ষ সম্প্রদায় আরও ভালো। কিছু সুন্দর হাওয়াল তালে পাতা নড়ছে। প্রকৃতির যেহেতু পরিবেশে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। দুঃখ নেই, বিচ্ছেদ নেই। কতই না সুন্দর তাদের বেড়ে ওঠা। আবার নাজনীনের হঠাৎ করেই ইচ্ছা জাগে, সে যদি পাখি হতে পারত। উড়ে চলে যেত এমন স্থানে যেখানে বিষাদের ছোঁয়া পৌঁছায় না। বিচ্ছেদ যন্ত্রণা যেখানে কাতর করতে পারে না। কিন্তু সে তো মানুষ। পাখি কি আর হওয়া যায়? শখের পুরুষের দেওয়া আঘাত নিয়েই কাতরাতে কাতরাতে তত্তু দিন গুনতে হবে তাকে। ঝোড়ো ঝোড়ো করে পানি পড়তে থাকে চোখ বেয়ে। মাইমুনা বেগম মেয়ের রুমের আশপাশ দিয়ে ঘুরঘুর করছেন। এটা সেটা দেওয়ার নাম করে বারবার রুমে প্রবেশ করছেন। বেশিক্ষণ থাকছেন না। ব্যস্ততার দোহাই দিয়ে আবার বেরিয়ে পড়ছেন। ভদ্রমহিলার কপালে চিন্তার ভাঁজ। মেয়ের বান্ধবীরা তার মন ভাঙা মেয়েটাকে না আবার গুড়িয়ে দিয়ে যায়। মানুষের কোন গ্যারান্টি নেই, কাটা জায়গায় খোঁচা দিতে পছন্দ করে কিনা। বিকেলের দিকে নাজনীনের বাল্য বয়সের বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে আসে। যাদের সঙ্গে নাজনীনের শুধু বাল্য জীবন কেটেছে তা নয়, কাটিয়েছে কৈশোর এবং যৌবনের বেশ কিছু সময়। তাদের বন্ধুত্ব স্কুল পেরিয়ে কলেজ অবধি গড়িয়েছে। সময়ের সঙ্গে তাদের প্রত্যেকের অবস্থান বদলেছে ঠিকই, কিন্তু বন্ধুত্বের জায়গায় তারা অটুট রেখেছে নিজেদের।
প্রত্যেকেই সংসার জীবনে পা রেখেছে। সবার জীবনেই হরেক রকমের ব্যস্ততা বেড়েছে। নাজনীন বেশ কিছুদিন বাড়িতে অবস্থান করলেও তাদের সময় সুযোগ হয়ে ওঠেনি বান্ধবীকে দেখতে আসার। তাদের মধ্যে তাসফিয়া নামের একজন নরম কণ্ঠে নাজনীনকে বলল, কিছু মনে করিস না রে নাজু। যখনই শুনেছি, মন চেয়েছিল ছুটে আসি তোর কাছে। কিন্তু এমন এক সংসারে আটকে গেছি, যে চাইলেও হুট করে আসতে পারিনি। তোর জন্য আমার যে কতটা মন খারাপ হয় বলে বোঝাতে পারবো না। তাদের মধ্যে একজনের আবার ছোট্ট বাবু কোলে। সে বলল, আমার বাবুটা কিছুদিন খুবই অসুস্থ ছিল রে, না হলে কবে তোকে দেখতে আসতাম। নাজনীন পরম আদরে বান্ধবীর মেয়েটিকে কোলে নেয়। কপালে ঠোঁট ছুঁয়ে শুধায়, কেমন আছো মামুনি? বাচ্চাটির বয়স কেবল 7। নতুন নতুন বসতে শিখেছে। এখনো বুলি আয়ত্ত করতে পারেনি বেচারি। ফলে সে শুধুই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নতুন মুখের দিকে। নাজনীন বরাবরই বান্ধবীদের সাথে সব কথা শেয়ার করে। ছোটবেলার বান্ধবী কিনা। আজও যখন সবাই জিজ্ঞাসা করল তার সংসার ত্যাগের প্রকৃত কারণ, তখন নাজনীন নিজেকে সামলাতে পারল না। চোখের পানির সাথে যন্ত্রের মতো বলে গেল তার সাথে হওয়া প্রতারণার গল্প। বান্ধবীর চোখের পানি, মনের দুঃখ বাকি তিনজনের চোখেও পানি আনল। হৃদয় স্পর্শ করল। কতটা নিষ্ঠুরতার শিকার হয়েছে মেয়েটি। তারা সবাই অবাক বিস্ময় কিছুক্ষণ নাজনীনের দিকে তাকিয়ে রইল। বান্ধবীকে কি বলে সান্ত্বনা দিবে, সে ভাষা তাদের শব্দ ভাণ্ডারে খুঁজে পেল না। তাদের মধ্যে মলি নামের মেয়েটি জিজ্ঞাসা করল, তাহলে এখনো বেয়া দপ্তর নামে মামলা করছিস না কেন? ওদের এভাবে ছেড়ে দিলে ও সহ ওই ক্যাটাগরির মানুষগুলোর সাহস আরও বাড়বে রে। ওরা মানুষের মন ভেঙে মজা পায়। ওদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করছিস না কেন? নাজনীন ভাঙা গলায় জবাব দেয়, আমি এতটাই ভেঙে পড়েছি যে এসব ঝামেলায় জড়ানোর মতো সাহস পাচ্ছি না। ধর, তার নামে মামলা করলাম। পুলিশ তাকে ধরল। তারপর আদালতে জানোয়ারটার মুখোমুখি হতে হবে। নানান রকম ঝামেলায় জড়াতে হবে। দেখা গেল আমি ন্যায্য বিচার পেয়েও গেলাম। জানোয়ারটার জেল হলো। কয় বছরের হবে? স্ত্রীকে না জানিয়ে বিবাহিত বহির্ভূত সম্পর্কে জড়ানোর দায় আমাদের দেশের আইন তেমন কড়াকড়ি না। তার ওপর আইনের যে ভেজাল, টাকার কাছে আইন যে হাতের পুতুল হয়ে যায়। আমি তো তার 2-4 বছরের কারা জীবন দেখে তৃপ্ত হব না। আমি যদি বিচার করি, আমার বিচারে ফাঁকফোকর থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমি ওই 2 জানোয়ারের নামে প্রতিনিয়ত আমার মহাপরাক্রমশালী রবের নিকট 2 হাত তুলে বিচার দিই। বিচারপতি যদি হয় স্বয়ং আমার মহামহিম রব, তখন সেই বিচারের কোন ফাঁকফোকর থাকে না। আমার বিচার থেকে ছাড় পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর বিচার থেকে নয়। অচিরেই ওদের ওপর আল্লাহর গজব নাজিল হবে দেখিস। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমার নরম মনে যারা ইচ্ছাকৃত পাথর রে রক্তাক্ত করেছে, তাদের দুনিয়া ও আখিরাত আল্লাহ তায়ালা নিজেই ধ্বংস করতে যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। তা তো বুঝলাম, আল্লাহ তায়ালা তো আমাদের সব বিষয়ের আশা ভরসা। কিন্তু তোর অবস্থা তো ভালো না। 1 মাসেই শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ কোটরে ডেবে গেছে। নিশ্চয় নিজের মিনিমাম যত্নটুকুও নিস না। এভাবে করলে হবে? তুই যথেষ্ট বুঝবতি। ভেঙে পড়লে হবে না। মুছে ফেল জীবন থেকে 2 বছর। পড়াশোনায় মন দে। জীবন এখনো পড়ে আছে। এখনো কত কিছু করা বাকি। সবাই যার যার মতো করে নাজনীনকে বোঝাচ্ছে। এর মধ্যে নাজনীন বলে ওঠে, লুবাবা কেন আসেনি তা কিন্তু আমি জানি। নাজনীনের কথায় ওরা সবাই থমকে যায়। লুবাবা নাজনীনের সেই বান্ধবী, যার বিয়েতে রাজন নাজনীনকে প্রথম দেখেছিল। প্রথম দেখায় মেয়েটিকে তার মনে ধরে। লুবাবার হাজবেন্ড আর রাজন দুজন অফিস এবং বন্ধু। তারপর লুবাবা ও তার হাজবেন্ডের মধ্যস্থতায় নাজনীনের সাথে রাজনের বিয়েটা হয়েছিল। যদিও এসবের কিছুই নাজনীন জানত না। বিয়ের বেশ কিছুদিন পরে লুবাবা তাকে বলেছিল। তাসফিয়া বলল, ও লজ্জায় তোর সামনে আসতে পারছে না। ওদের হস্তক্ষেপেই তো বিয়েটা হয়েছিল। এসব কিছুর জন্য ও কিছুটা হলেও নিজেকে দায়ী ভাবে। হয়তো সেই লজ্জা থেকেই আসছে না। নাজনীন হালকা হাসল। বলল, কপালের লিখন না যায় খণ্ডন। আমার কপালে সংসার জীবন এই পর্যন্তই লেখা ছিল। ওকে শুধু শুধু আমার জন্য মন খারাপ করতে নিষেধ করিস। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। দেওয়ার ওপাশ থেকে সব কথা মাইমুনা বেগমের কানে আসছে। মেয়ে তার আইনি ঝামেলায় জড়াতে চাচ্ছে না। অথচ আজমল শেখ আর নাহিদ ইতিমধ্যে থানায় যোগাযোগ করে ফেলেছে। বাবা ছেলে প্রচুর ক্ষেপে আছে। অন্যদিকে মেয়ে এসবে জড়াবে না। অল্পতেই উত্তেজিত হওয়ার স্বভাব মাইমুনা বেগমের। এই জীবনে এমন তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়নি। একটু বেশি নরম স্বভাবের হওয়ায় আজীবন সকলের আহ্লাদের একজন হয়ে জীবন কাটিয়েছেন। এত চিন্তা নিতে অভ্যস্ত নন।
ফলে অল্পতেই মাথা ঘুরে ওঠে। ফাহমিদা শাশুড়িকে পিছন থেকে ঝাপটে ধরে সোফায় নিয়ে বসায়, শাসানোর সুরে বলে, আপনাকে না করেছি না। এত দুশ্চিন্তা করবেন না, আপনি হাই প্রেশারের রোগী। এত টেনশন আপনার জন্য না। আপনি মা হয়ে যদি এভাবে ওর সামনে ফিট খা ন, তাহলে ওই মেয়েটার মনের অবস্থা কি হয় বলুন তো? কোথায় ওকে সবসময় বোঝাবেন, তা না নিজেই চিৎকাত হয়ে পড়ছেন। এত নরম হলে হয় না আম্মা, একটু শক্ত হন। তুমি বুঝবা না বউ, আমার একমাত্র মেয়ে, নরম সরল আজীবনী। সেই মেয়ে এত ছোট বয়সে কত বড় দুঃখ পেল। এত বড় ধাক্কা সামলানোর বয়স কি ওর হইছে? গোলাপের পুতরে আমি কি কম যত্ন করছি? কি জন্য করছি? আমার মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়ে আমার সারাক্ষণ মুখ বেজার করে রাখে। মা হিসাবে আমি কেমনে সহ্য করি বলো? ফাহমিদা কিছু বলতে পারে না। আসলে জীবনে এমন কিছু সময় আসে যখন সৃষ্টিকর্তার দিকে নির্বাক চোখে চেয়ে থাকা ছাড়া উপায় থাকে না। হয়তো সেই নির্বাক চোখ দুটোতে মিশে থাকা সুখের আশা। সেই রাতের পর থেকে রাজনের চোখ ঘুম পুরোপুরি উধাও হয়ে গিয়েছে। সেই রাতে তারা বাসা ঠিকই খুঁজে পেয়েছিল। ভালো বাসা, আগের বাসার তুলনায় ভাড়াও কম। এমন সুযোগ লুফে নিয়েছিল রাজন। পরদিন সকালে ভোরের আলো ফোটার আগেই ট্রাক বোঝাই করে মালপত্র নতুন বাসায় এনে তোলে। বাসা বদলানো ভীষণ ঝামেলার, এক প্রকার একা হাতেই সবকিছু করতে হয়েছে তাকে। এসবের ঝামেলায় তার ভাড়া নেওয়া নতুন বাসাটার আশপাশে নজর দেওয়া হয়নি। বাসায় ওঠার পর সময় নিয়ে আসবাবপত্র সেটিং করতে করতে সেদিন পার হয়ে গিয়েছিল। পরদিন ঘুম থেকে উঠেই তীব্র দুর্গন্ধে পেটের গা গুলিয়ে আসে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করে তাদের ফ্ল্যাটের বিপরীত পাশেই বিশাল এক ডাস্টবিন। এখন তাকে খেতে গেলে দুর্গন্ধ, ঘুমাতে গেলে, গোসলে গেলে দুর্গন্ধ শুকতে হচ্ছে। পুরো দুর্গন্ধময় জীবন হয়ে গেছে। নিজের এ করুণ দশার কথা পিয়ালিকেও জানাতে পারছে না। সামনে তাদের বিয়ে, বেশ খরচাপাতির বিষয়। নাজনীনের সাথে সব রকম হিসেব চুকাতে ডিভোর্সের আবেদন করেছে। তার মধ্যে বাসা বদলাতে গিয়ে শারীরিক শ্রমের পাশাপাশি টাকা পয়সাও খরচ হয়েছে। দুর্গন্ধের কারণে বাসা বদলাতেও পারছে না। রাজন নিজেকে নিজেই গালমন্দ করতে থাকে রোজ। জীবনটা তার কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে। একটা সময় অফিস থেকে বাসা এলে এক অদৃশ্য সুখ তাকে ঘিরে ধরত। আর এখন ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে পিয়ালিকে রাজন বিয়েটা করেই ফেলল। কাছের 2-4 বন্ধুবান্ধব, পিয়ালির মা এবং রাজনের মাও উপস্থিত ছিলেন। বহু কসরত করে রাজন মাকে বিয়েতে এনেছে। রাজনের বাকি 2 ভাই এ প্রস্তাব শুনেই না করে দিয়েছে। তারা প্রকৃতির কোলে মানুষ, নিতান্তই সহজ সরল তাদের জীবন। ভাইয়ের মতো শহুরে জীবনে অভ্যস্ত নয়। খেটে খাওয়া মানুষেরা ভাইয়ের এহেন অপকর্ম কিছুতেই সমর্থন করল না। সাফ জানিয়ে দিল, তোমার এমন হঠকারী সিদ্ধান্তে আমাদের মতো নেই। তুমি শিক্ষিত হয়েছ, ধরাকে সরা জ্ঞান করা শিখেছ। তোমার সাথে আমরা পারব কেন? যা করেছ, নিজের বিবেককে প্রশ্ন করে দেখ। যা করেছ কতটুকু ঠিক? মা তো আমাদের একার নন। তিনি যা ভালো বুঝবেন করবেন। এরপর আর ভাইদের শক্ত কথার পিঠে রাজন কিছু বলার সাহস করে ওঠেনি। কিন্তু মাকে ম্যানেজ করা তার জন্য সহজ হলো। প্রতি মাসে 4 সংসার 4টি নোট মায়ের কাছে পাঠায় সে। ভদ্রমহিলার প্রতি মাসে যে ওষুধপত্র লাগে তা এই ছেলের পয়সাতেই আসে। তাই এই জনম দুঃখিনী ছেলের প্রতি কৃতজ্ঞ বটে। তবে সব জেনে আসতে তার মন চাইল না। আবার ছেলের খুব করে বলা অনুরোধ বাক্যেও নিজেকে আটকাতে পারলেন না। বিয়ের আগের দিনই গ্রাম থেকে এসে উপস্থিত হলেন ছেলের বাসায়। শুক্রবার জুম্মার নামাজের পরেই বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ের আয়োজন হয় রাজনের বাসাতেই। মেয়ে পক্ষ হতে শুধুমাত্র মেয়ে এবং মেয়ের মা উপস্থিত। রাজনের মা অবাক চোখে তাকান সেদিকে। তার 65 বছরের জীবনে এমন বিয়ে কোনোদিন দেখেননি। কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না। পিয়ালির ইচ্ছে বিয়ের কাবিন হোক 10 লক্ষ টাকা। রাজন সরাসরি এ প্রস্তাব নাকচ করে। বর এবং কনের মধ্যে মৌখিক যুদ্ধ লেগে যায়। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। রাজন বলে, 2 লক্ষের বেশি 1 টাকাও না। পিয়ালি জবাবে বলে, 2 লক্ষ টাকায় আমাকে বিয়ে করতে চাও? এত শখ, কম হলেও 5 তো হতেই হবে। রাজন সকলের সামনে ভেতরের কথা আনতে চায় না। পিয়ালির হাত ধরে সাইডে নিয়ে যায়। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কি চাস? বিয়ে হোক নাকি ভেঙে দিব সব? পিয়ালি ভয় পায়। তার সাজানো ফাঁদে পা দেওয়া শিকারী হাতছাড়া হতে চলেছে যে। তবুও শেষ চেষ্টা হিসাবে প্রত্যুত্তরে বলে, আমার একটা দাম আছে না? এই যুগে কেউ 2 লক্ষ টাকা কাবিনে লেখে? রাজনের কপালের রগ ফুলে যায়। এমনিতেই সে নানান সমস্যায় ফেসে আছে। চারিদিক থেকে ঝামেলা ধেয়ে আসছে। নতুন করে পিয়ালির এই অন্যায় আবদারে সে যারপরনাই দিক হারিয়ে ফেলে।
মুখ ফসকে বলে ফেলে, তোর আবার দাম? তোকে তো এমনিতেই বিছানায় পেয়েছি। যদি বিয়ের শখ থাকে, তাহলে রাজি হয়ে যা। না হলে মামিয়েই বিদায় হ। কেন, বউয়ের কথা মনে পড়ছে নাকি? অলরেডি ডিভোর্সের সব কাগজপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই নোটিশ চলে যাবে। তোকে কি জন্য বিয়ে করছি, ভুলে যাচ্ছিস নাকি? প্রত্যুত্তরে পিয়ালি কিছুই বলে না। কেবল থমকে তাকিয়ে থাকে রাজনের দিকে। কথা বাড়ালে বাড়তেই থাকবে। পিয়ালি অত্যন্ত চতুর প্রজাতির প্রাণী। তর্ক বাড়িয়ে নিজের ক্ষতি সে করবে না। রাজন মানুষ ভালো না। ভালো মানুষ হলে ঘরে অমন সুন্দর স্ত্রী রেখে তার কাছে যেত না। ভদ্রবেশী লু ওচা যাকে বলে, ওকে ছেড়ে আরেকজনকে ধরবে না, তারই বাকি নিশ্চয়তা আছে। এজন্যই তো কাবিনে 10 লক্ষ লিখাতে চেয়েছিল। নাজনীনের মতো পরিস্থিতিতে পড়লে শক্ত একটা অবস্থান নিতে পারত। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তো পেতি। সেসব আর হচ্ছে কোথায়? রাজন যা খ্যাপা খেপেছে। দেখা যাবে তর্ক বাড়ালে বিয়েটাই না বন্ধ হয়ে যায়। একরাশ দীর্ঘশ্বাস ফেলে পিয়ালি মনে মনে নিজেকে বুঝো দিল, বিয়েটা হোক। গলায় শিকল কিভাবে পরাতে তা আমার ভালোই জানা আছে। অবশেষে বিয়ের ঝামেলা মিটল। রাজন তার নতুন স্ত্রীকে নিয়ে মাকে সালাম করাতে নিলে ভদ্রমহিলা গম্ভীর স্বরে বললেন, প্রয়োজন নেই। বলেই সরে দাঁড়ালেন। বিয়েতে ভুরিভোজ হবে না, তাই কি হয়? নামকরা রেস্টুরেন্ট থেকে পোলাও, খাসির লেগ পিসের রোস্ট, বিফ কাবাব, জর্দা, আর গরুর মেজবান আনা হয়েছে। সবাইকে খাবার পরিবেশন পর্ব শেষ হলে পিয়ালি নিজ হাতে পাতে খাসির লেগ রোস্ট তুলে নিল। তা দেখে রাজনের কিঞ্চিত মন ক্ষুণ্ণ হল। সে ভেবেছিল নব দম্পতি হিসাবে তার একসঙ্গে খাবে। অথচ পিয়ালির খাবারের ধরন দেখে মনে হচ্ছে বহুকাল অনাহারে কাটানো মানুষ খাবারের সান্নিধ্য পেয়েছে। তবুও মনে আশা রেখেছিল অন্তত রোস্টটা তার সঙ্গে শেয়ার করে খাবে। রাজনের প্লেটের খারাপ নড়ে না। সে আর চোখে পিয়ালির গাপুস গুপুস খাওয়া দেখছে। ভাবছে, এই বুঝি পিয়ালি বলে লেগ রোস্টটা আমরা ভাগ করে খাই। পিয়ালিকে দেখে তা মনে হচ্ছে না। পাশে যে রাজন নামক নতুন বর উপস্থিত তা সে বলেই গিয়েছে। অথচ নাজনীনের সঙ্গে তার বিয়ের পরের সময়টা কতই না মধুর কেটেছিল। নতুন কালে কয়েকটা দিন তারা একে অপরকে খাইয়ে দিত। এক পাত্রে খাবার খেত। মেয়েটির মুখ সারাক্ষণ লাজে ছেয়ে থাকত। ভদ্রতার সাথে নরম স্বরে কথা বলত। যার প্রত্যেকটি কাজে ভালোলাগার পরশ খুঁজে পেত রাজন। অথচ এ কেমন খাদক বিয়ে করেছে সে? কেবল নিজের পেট ভরতেই ব্যস্ত। রাজনের হয়তো এই প্রথম বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগল। সুন্দর বাসর ঘর সাজানো হয়েছে। টকটকে লাল রঙের সিফন শাড়িতে নিজেকে মুড়িয়েছে পিয়ালি। হাতাকাটা ব্লাউজ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোপায় বেলির গাজরা। রাজন ভীষণ খুশি হল পিয়ালিকে দেখে। না, মেয়েটি নিজেকে সাজাতে কাপড় করেনি। বাসর সুন্দর কাটবে। যদিও বহুবার তাদের বাসর হয়েছে। দুজন মানুষ যখন পরস্পরের খুব কাছে তখনই পিয়ালি বলল, মাকে সঙ্গেই রাখব। রাজন বিরক্ত হল। এই সময় কি ধরনের কথা? আমার মা যদি চলে যেতে পারেন, তাহলে তোমার মা থাকবেন কেন? জামাইয়ের বাসায় থাকবেন এ কেমন কথা? তোমার বাসা কি আমার বাসা নয়? মেয়ের বাসায় মায়ের থাকতে আপত্তি কোথায়? আপত্তি আছে। কেন? তোমার মায়ের চলন বলন আমার পছন্দ না। কেমন যেন কথা বলে। ওনাকে দ্রুত বিদায় করবে। রাজনের কাঠখোট্টা কথায় পিয়ালির হাসিখুশি মুখখানা থমথমে হয়ে যায়। নিজের মায়ের নামে এহেন কথা শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। মুহূর্তেই রেগে গেল। শটান দাঁড়িয়ে বলল, তোর মতো বিয়াত্তা মাল কি আমি এমনি বিয়ে করেছি? আমার মাকে কাছে রাখতে পারবো না। সব তোর ইচ্ছা মতো? রাজন প্রত্যুত্তরে বলে, ইয়েস। ওরে আমার সতী নারী রে। তুই কত ভালো যে, বিয়ের আগে পর পুরুষের কাছে শুতে চলে আসিস। ছিলিস তো সাধারণ একজন ওয়ার্কার। সেখান থেকে এই অবধি এসেছিস আমার দয়ায়। এত বড় গলা তোর আসে কি করে? পেট বাঁধিয়ে আমায় ফাঁসিয়েছিস। বড় কথা কোন মুখে বলিস? পুষ্প রঞ্জিত বাসর ঘর রূপ নেয় তর্ক যুদ্ধে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। কেচ খুঁড়তে গিয়ে অ্যানাকন্ডা বেরিয়ে আসছে। আদর সোহাগে নিজেদের ভরিয়ে দিতে ব্যস্ত থাকার কথা ছিল। সেখানে একে অন্যকে কথার বাণে জর্জরিত করতে ব্যস্ত। নিয়তি বুঝি একেই বলে। ড্রয়িং রুম থেকে অস্পষ্টভাবে সব কথায় কানে যায় রাজনের মায়ের। বহু অজানা সত্যের দ্বার উন্মোচন হয় তার নিকট। পানি খেতে এসেছিলেন। শুনে গেলেন অজানা কথা। ছেলের জন্য মন থেকে শুধু ঘৃণায় আসছে। ঠিক করলেন সকালের প্রথম বাসে গ্রামে ফিরবেন। দরকার পড়লে ওষুধ না খেয়ে রবেন। তবুও এ ছেলের দ্বারস্থ হবেন না। ঘৃণায় গাড়ি রি করে উঠল ভদ্রমহিলার। জেনার স্রোতে গা ভাসিয়ে কোন মহা সমুদ্রে ডুবতে চলেছে তার ছেলে। এ যে গর্ভের কুলাঙ্গার।
যে বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে এনেছে সেই ফেলা আসা মানুষটা কি করছে না করছে তা নিয়ে নাজনীনের কিছু হওয়ার কথা নয়। যা হওয়ার তা তো বহু আগেই হয়েছে। প্রতারণার শিকার হয়ে সে ভেঙ্গে মাটির সাথে মিশে গিয়েছে। রাজন বিয়ে করেছে, এ খবর নাজনীনও জানে। যে মানুষটা তাকে জেনে বুঝে ক্ষতি করেছে, জঘন্যভাবে ঠকিয়েছে, তার জন্য মনে কোন অনুভূতি না থাকলেও ঠকার কষ্ট তাকে পোহাতে হচ্ছে। বাড়ির আশপাশ ঘিরে বহু গাছগাছালি বেড়ে উঠেছে। মাথা উঁচু করে বিরাট মহিরুহ দাঁড়িয়ে আছে। তারই ডালপালায় কিচিরমিচির শব্দে পাখিকুল ডাকাডাকি করছে। উঠানের এক কোনায় হাতল দেওয়া বেতের চেয়ারে হেলান দিয়ে বসে সেসব দেখছিল নাজনীন। নিজের বাড়িতে একটু একটু করে অভ্যস্ত হয়ে যাচ্ছে সে। নাহিদ গতকাল পড়ার তাগিদ দিয়েছে। বাবা নিজের ফোন মেয়ের হাতে দিয়ে বলেছেন, প্রয়োজনে ব্যবহার করিও। বান্ধবীরা ফোন করে পড়ার আপডেট দিচ্ছে। আগামী মাসেই এক্সাম, সময় নিকটে। পড়াশোনায় হাত দিলে দুশ্চিন্তা কমবে, মন অন্য দিকে ঘুরবে, ফ্রেশ লাগবে বলে আশ্বাস দিয়েছে ফাহমিদাও। বাড়ির সবাই একটি মানুষকে মুভ অন করাতে ব্যস্ত। মাইমুনা বেগম নারিকেল তেল আর চিরুনি নিয়ে হাজির হন মেয়ের কাছে। মোড়া এগিয়ে দিয়ে মেয়েকে বলেন, এটায় বসো। মাথায় তেল দিয়ে দিই। চুলগুলো লালচে হয়ে গেছে। নাজনীন চুপচাপ মায়ের কথা শোনে। মাইমুনা বেগম সানন্দে মেয়ের মাথায় বিলি কেটে তেল দিতে থাকেন। নিজেকে রুমে আবদ্ধ করে রাখা মেয়ে তার উঠোনে এসে বসেছে। মনে মনে ভাবেন, মেয়েটি বুঝি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। নাজনীনের মাথায় সর্বক্ষণ শুধু পুরনো কথা ভেসে বেড়ায়। চাইলেও বেরিয়ে আসতে পারে না। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভালো থাকা কি এত সোজা? চাইলেই মনকে বোঝানো যায়? নাজনীন কাউকে বলতে পারে না, খেতে গেলে কান্নারা আমার গলায় দলা পাকিয়ে আসে। একা রুমে হঠাৎ হঠাৎ তার দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনবরত চোখ থেকে পানি পড়ে। কথা বলতে গেলে আমার গলা ধরে আসে। তোমাদের কাউকে আমি আমার অনুভূতি বোঝাতে পারি না। হয়তো পারবও না। যার ক্ষত, ব্যথাও যে তারই। মনের দুঃখের ভার নিজেকেই বইতে হয়। সংসার ত্যাগের 3 মাসের মাথায় নাজনীনের কাছে ডিভোর্স পেপারটি এসে পৌঁছালো। ডাকঘর থেকে যখন নিজের নামে চিঠির কথা শুনেছিল, নাজনীন তখনই আন্দাজ করতে পেরেছিল। কাঙ্ক্ষিত বস্তুটি হয়তো এসেই গেল। সে নিজ থেকে কিছু না করলেও, ওদিক থেকে যে বসে থাকবে না তার ওর জানা ছিল। ওকে তাড়াবার প্ল্যান প্রোগ্রাম তো কম করা হয়নি। নাজনীন কাগজে সই করতে বেশি সময় নিল। দীর্ঘশ্বাস গোপন করে খসখসে কাগজে কাঙ্ক্ষিত স্থানে কলমের আঁচড়ে নিজের নামটি বসিয়ে চিরতরে নিজেকে মুক্ত করল একটি টক্সিক সম্পর্ক থেকে। না চাইতেও মনে পড়ে যায় বহু কথা। আজ থেকে 2 বছর আগেও একটি কাগজের পাতায় তার সই নেওয়া হয়েছিল। যে কাগজে নিজের নাম বসিয়ে ট্যাগ লেগেছিল বিবাহিতর। ঠিক 2 বছরের ব্যবধানে আরেকটি কাগজে নিজের নাম বসিয়ে ট্যাগ লাগলো তালাকপ্রাপ্তা রমণী। এই জীবন আমাদের না চাইতেও এমন অনেক কিছু দেয়, যা হয়তো তাৎক্ষণিকভাবে দুঃখ কষ্টের হলেও আদতে তা ভালোর লক্ষণই বহন করে। সম্পর্কে পিছুটান থাকলে সে সম্পর্ক ছেড়ে এলেও সারাজীবন কষ্টে কাটাতে হয়। আজ যদি তাদের কোন সন্তান থাকত, অবশ্যই সে হতো সম্পর্কের পিছুটান। স্বামী নামক শিষ্ণধারী নপুংসকটার প্রতারণার দহন স্ত্রী ও সন্তান উভয়কেই বইতে হতো। নারী আমৃত্যু সঙ্গীহীন থাকতে পারলেও, পিতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানকে বাবার আদরটা দিতে পারে না। শূন্যস্থান থেকেই যায়। তখন দুঃখটাও বেশি ভারী হয়। তার থেকে ভালো পিছুটান হওয়ার আগেই মানুষটার আসল রূপ প্রকাশ পেয়েছে। মাইমুনা বেগম মেয়ের আড়ালে মুখে আঁচল চেপে কাঁদেন। অন্য মায়েদের মতো তিনিও আজীবন স্বামী সংসারে সুখী দেখতে মেয়েকে আশা নিয়ে বিয়ে দিয়েছিলেন। মনে করেছিলেন, নারী জীবনের প্রকৃত সুখ স্বামী এবং সংসারে। যেমন তিনি করছেন। কিন্তু সব ভাবনা তো আর সত্য হয় না। সব মেয়ের কপালে সুখ নামক অদৃশ্য অস্পর্শ সত্তাটি লিখাও হয় না। হয়তো নাজনীনও তেমনই একজন। আজ একেবারে কাটছাট হয়ে গেল একসময়ের রাজন নাজনীন দম্পতির বিবাহ সম্পর্ক। বাড়ির একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদ বাড়ির পরিবেশ থমথমে। কিন্তু নাজনীন যে এদিনটাই একটু বেশিই স্বাভাবিক, শান্ত। দুপুরে সময় নিয়ে গোসল করল। বহুদিন পরে গায়ে ঘষে ঘষে সাবান মাখল। চুলে শ্যাম্পু মেখে ভালো করে চুলগুলো ধুলো। প্যাঁচানো চুলে একটু স্মুদনেস আনতে কন্ডিশনার ও নিল। গোসল শেষে সুন্দর একটি জামা পরল। মুখে ক্রিম লাগালো। তারপর পরিপাটি হয়ে দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে গিয়ে বসল। ফাহমিদাকে দেখে নাজনীন চমৎকার একটি হাসি উপহার দিল। বেচারি ননদের হাসিমুখখানা স্বাভাবিকভাবে নিতে পারল। এতদিন পাগলবেশে বেড়ানো ননদের হাসি তার জায়গায় অন্য কেউ হলেও নিতে পারত না। নাজনীন বুঝি একেবারে পাগল হয়ে গিয়েছে। এই শঙ্কায় ফাহমিদার মুখ রক্তশূন্য হয়ে এলো। হাতে রাখা ডালের বাটিটা দ্রুত হাতে টেবিলে রেখে দৌড়ে গেল কিচেনে।
মাইমুনা বেগম সেখানে রান্না করছিলেন। এটুকুই আসতেই ফাহমিদা হাঁপিয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, নাজনীনের মাথাটা বোধহয় এবার একেবারে গেছে। খুন্তি দিয়ে তরকারি নাড়ছিলেন মাইমুনা বেগম। পুত্রবউয়ের কথায় তার দিকে তাকিয়ে থাকেন গোল গোল চোখে। এ কথা তার বোধগম্য হয়নি। ফাহমিদা পুনরায় বলল, এতদিন যা চেয়েছি আজ সেটাই হলো। আমি কত করে বুঝিয়েছি ওকে। ওকে এতগুলো দিনে ঠিকমতো খায়নি, নিজের যত্ন নেয়নি। কেবল মনমরা হয়ে ঘুরে বেরিয়েছে। সেই মেয়ে দেখেন, আজ সুন্দর জামা পরেছে। কত সুন্দর পরিপাটি হয়ে খেতে বসেছে। মাইমুনা বেগম সব শুনে আর দাঁড়ালেন না। রান্না শেষ। গ্যাসের ফ্লেম অফ করে তড়িঘড়ি করে মেয়ের কাছে যান। নাজনীন টেবিলে দস্তারখানা বিছিয়ে রাখছিল। মাকে দেখেও নাজনীন চমৎকার একটি হাসি উপহার দিল। বলল, অনেকদিন পরে শান্তি লাগছে মা। মনে হচ্ছে মাথা থেকে ভারী বোঝা নেমেছে। রান্না হয়ে গেলে খেতে দাও। ক্ষুধা লেগেছে অনেক। মাইমুনা বেগম মেয়ের মাঝে খুঁজে পেলেন ঠিক ছোটবেলার নাজনীনকে। আনন্দে কখন যেন তার চোখ দুটো পানিতে ভরে উঠল তিনি টেরি পেলেন না। শাড়ির আঁচলের কোণা দিয়ে দ্রুত মুছে ফেললেন। এভাবে যখন তখন মেয়ের সামনে কান্নাকাটি করা ঠিক না। মনে মনে ঠিক করলেন, আজীবন তার সুন্দর কোমল মেয়েটিকে হাসিখুশি রাখতে যা করণীয় তার সব করবেন তিনি। তবুও মেয়েকে এক ফোঁটা কষ্ট পেতে দিবেন না। সেদিন সন্ধ্যায় নাহিদ বোনের পছন্দের চিকেন চাপ আর বাটার নান নিয়ে এলো। নাজনীন নিজ গরজে সেদিন দুধ চা করল। তারপর সবাইকে চায়ের সাথে নান, চাপ বেড়ে খাওয়ালো। সবাই যখন বসে সন্ধ্যার নাস্তা করছে, ঠিক তখন নাহিদ একটি প্রস্তাব উপস্থাপন করল। যদি সবাই মিলে কক্সবাজার ঘুরে আসি, তাহলে কেমন হয়? বিয়ের পরে একবার স্বামীর সঙ্গে হানিমুনে গিয়েছিল ফাহমিদা। এরপর আর লং ট্রিপে যাওয়া হয়নি। স্বামীর মুখে ঘুরতে যাওয়ার প্রস্তাবে তার গুলুমুলু মুখখানা খুশিতে ডগমগ করতে লাগল। তা নজর এড়ায় না নাজনীনের। আজমল শেখ ধীরে ধীরে চায়ের চুমুক দিয়ে চা পান করছেন। তিনি বললেন, তোমরা যাও। সবাই গেলে দোকান দেখবে কে? তাছাড়া বাড়িঘর ফেলে একসঙ্গে যাওয়া যায় না। নাহিদ নির্ভর দিয়ে বলল, 2-3টা দিন কর্মচারী সামলাবে। তাছাড়া দোকানে সিসি ক্যামেরা আছে। ওখানে বসে সব তদারকি করতে পারবো। এই নিয়ে তুমি ভেব না। বহুর জীবনে বড় ধকল গিয়েছে। তাছাড়া আমরাও নিয়মতান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছি। জীবনে রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই সবাই মিলে চলো ঘুরে আসি। এরপর আর হয়তো কোন যুক্তি খাটে না। আজমল শেখ কিছু বললেন না। মেয়ের কথা ভেবে চিরকাল সংসার করে হেদিয়ে মাইমুনা বেগমও নীরবে সম্মতি জানালেন। বাকি নাজনীন। নাহিদ ভ্রু উঁচিয়ে বোনকে শুধায়, কিরে? ফেলে আসা জীবন নিয়ে নাজনীন আর ভাবতে চায় না। তবুও কি অতীত এত সহজে পিছু ছাড়ে? রাজনের সাথে যাওয়ার কথা ছিল সমুদ্র দেখতে। অথচ সময়ের ব্যবধানে দুজন মানুষের মাঝে আজ আর কোন সম্পর্ক নেই। চূড়ান্ত বিচ্ছেদ রচিত হয়েছে। কি ভেবেছিল, আর হচ্ছে কি? নাজনীন প্রত্যুত্তরে শুধু বলল, আচ্ছা। আজও সকালে নাস্তা না বানিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে পিয়ালি। রাজন চিৎকার চেঁচামেচি করছে নাস্তা না পেয়ে। পুরোদমে চাকরি ছেড়ে আলস্য বিলাস করছে পিয়ালি। বেশিরভাগ সময়ে অনলাইন অথবা হোটেল থেকে কিনে খেতে হয় রোজ। রাজন এসবে ত্যক্ত বিরক্ত। ঘুমন্ত পিয়ালির দিকে জোরে হাত ছাড়ে রাজন, বলি জমিদার কন্যার ঘুম কি হলো? আমার অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে। নাস্তা কোথায়? আচমকা ঘুম ভাঙায় পিয়ালিও বিরক্ত হয়। চোখ কচলে বলে, ষাঁড়ের মতো না চেঁচিয়ে নিজেরটা নিজে করতে পারো না? না, পারি না। তোমাকে রেখেছি কি জন্য? শোপিসের মতো শোকেসে সাজিয়ে রাখতে? এত সকালে আমার ঘুম ভাঙে না। নবাবের বেটি, আগে তো ঠিকই 8টার আগে অফিসে চলে যেতে সেজেগুজে। এখন এত নাটক শিখেছ কোথা থেকে? বস্তি থেকে মহলে ঠাঁই দিলে পিপিলিকার ও ডানা গজায় দেখছি। পারবো না। কি করবি? পাল্টা প্রশ্নে রাজন থতমত খেয়ে যায়। সে ভুলে যায় এই পিয়ালি নাজনীন নয়। যাই হয়ে যাক, স্বামীর যত্নে ত্রুটি না রাখা মেয়েটি এ নয়। রাজন বলে, বাসা থেকে বেরিয়ে যাবি সোজা। পিয়ালি এবার আর তর্কে জড়ায় না। কিচেনে গিয়ে ফ্রাই প্যানটা রাজনের দিকে ছুঁড়ে ফেলে বলে, এত সস্তা আমাকে তাড়ানো? বললেই হলো, করব না কিছু। কি করবি তুই? ননস্টিকের ভারী ফ্রাই প্যানের লম্বা হাতল গিয়ে লাগে রাজনের পায়ে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগল। ছোট একটি গর্ত হয়ে গেলে ক্ষতস্থানে। রাজন আর্তনাদ করে উঠল। পিয়ালির হুঁশ ফিরল। রাগের মাথায় এ কি করল সে? আজ বাদে কাল তাদের হানিমুন ডেট। আজ কিনা জখম করে দিল। এই জীবনে লং ট্রিপে যাওয়া হয়নি তার। রাজনকে আঘাত করে এই সুযোগ হাতছাড়া করার মেয়ে সে নয়। দ্রুত হাতে রাজনকে বিছানায় বসিয়ে প্রাথমিকভাবে রক্ত বন্ধ করল। মুখে পানির ছিটে দিয়ে কিচেনে গেল।
এক কাপ চা, ফ্রোজেন করা পরোটা ভেজে আর একটি ডিমের অমলেট করে আনলো রাজনের জন্য। রাজনকে কিছু বলার সুযোগ না দিয়েই পিয়ালিকে খাইয়ে দিতে লাগলো তাকে। উদ্দেশ্য, শিকারী হাতছাড়া করা যাবে না কিছুতেই। রাজনের মন গলে হাসিমুখে নাস্তা করে। সে খাবারটুকু মুখে নিতেই দক্ষিণের হাওয়ার তারে ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ নাকে এসে লাগে। মুহূর্তেই চোখমুখ কুঁচকে যায় তীব্র গন্ধে। অশান্তি যখন আসে তখন সব দিক দিয়েই আসে। পায়ের ব্যথায় টনটন করছে। দুর্গন্ধে বমি চলে আসার উপক্রম। তার মধ্যে পিয়ালি হাসিমুখে খাবার হাতে দাঁড়িয়ে। এই মুহূর্তে কোনটাকে প্রাধান্য দিবে রাজন বুঝে উঠতে পারে না। যে মানুষটার মুখ দর্শন করবে না বিধায় কোনোরকম আইনি ঝামেলায় গেল না নাজনীন। ঠিক সেই মানুষটা তার কয়েক হাত দূরে। ভাগ্যের নির্মম পরিহাস বুঝি একেই বলে। দূর থেকেই নাজনীনের নজর কাড়ে রাজন পিয়ালি। ওদের দেখেও আপাতদৃষ্টিতে মেয়েটির মধ্যে কোন ভাবান্তর লক্ষ্য করা গেল না। নাজনীন তখন নীলাভ পানির সমুদ্র ঢেউ দেখতে ব্যস্ত। হঠাৎই এক দম্পতির দিকে নজর যায়। চেনা মুখ দেখা মাত্রই তার দৃষ্টি হয় স্তম্ভিত। পরিবারের সকলের সাথে সমুদ্রবিলাস করতে এসেছিল নাজনীন। অপ্রত্যাশিত প্রতারণা, বিচ্ছেদে নামক ভারী ভারী বাস্তবতাকে খুব কাছ থেকে দেখে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তো ভাইয়ের প্রস্তাবে নীরবে সম্মতি জানিয়েছিল। কিন্তু যদি জানতো এখানে এসে তাকে এসবের মুখাপেক্ষী হতে হবে, ভুলে ওই পথে পা বাড়াতো না। সদ্য নিজেকে গুছিয়ে ওঠা মনটা আবেগে টনটন করে উঠল। প্রাক্তন, শুধু একটি শব্দ নয়। এটি যে মানুষটির নামের আগে বসে, তার সঙ্গে জুড়ে থাকে অপর মানুষটির ঘৃণা, না পাওয়ার বেদনা, মন ভাঙার প্রতারণা। আরও কত কি। রাজন নাজনীনের শুধু প্রাক্তন স্বামীই নয়, সেই সঙ্গে সে তার জীবনের 2 বছর নষ্টকারী, প্রতারক, চরিত্রহীন, ঘৃণ্য মানসিকতার একজন মানুষ। যার জন্য নাজনীনের মনে এক ফোঁটা আবেগ কাজ না করলেও, ফেলে আসা অতীতেরা স্মৃতি হয়ে যন্ত্রণা দেয়। মানুষটিকে দেখলে মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো। আবেগেরা আয়োজন করে দুঃখ দেয়। তবে নাজনীনের খারাপ লাগলো নিজের জন্য। ওদের মুখটা ওর জন্য ভীষণ দুঃখের। ওরা পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ। দেখা মাত্রই চোখ সরিয়ে ফেলল। কিন্তু নিজের অবস্থান থেকে নড়ল না। 2 হাত দূরে নাহিদ ফাহমিদার ফটো তুলে দিচ্ছে। বিচে আজমল শেখ আর মাইমুনা বেগম হ্যাট মাথায় আমব্রেলার ছায়ায় ডাব পান করছেন। চোখে আটা রোদ চশমা। মধ্য বয়স পেরিয়ে আসা দুজন মানব মানবীকে এ সাজেও চমৎকার লাগছে। মা বাবাকে দেখে নাজনীনের মন খুশি হয়ে ওঠে। কি সুন্দর জুটি। এই বয়সে এসেও কত সুন্দর দৃঢ় বন্ধন। নজর না লাগুক। মাশা আল্লাহ। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ে নাজনীনের পা ভিজিয়ে দিচ্ছে। পায়ের পাতা ডুবে আছে বালুর পাতলা স্তরের নিচে। হাওয়ার তালে উড়ে যেতে চাইছে গায়ের ওড়না। নাজনীন মাথায় ওড়না টেনে নেয়। পরনের হালকা নীল রঙের কুর্তিতে তাকে ভীষণ স্নিগ্ধ দেখায়। এমন সময় নাহিদের কণ্ঠস্বর ভেসে আসে। বনু, এদিকে তাকা। সুন্দর করে পোজ দে। আমি ছবি তুলছি। নাজনীন হেসে ব্যস্ত হয়ে পড়ে ভাইয়ের মুঠোফোনের ক্যামেরার দিকে। ঠোঁটে অল্প হাসির রেখা ফুটতেই নাহিদ ফতাফত কয়েকটা ছবি তুলে ফেলে। নতুন নাগর জুটিয়েছে বোধ হয়। ডিভোর্স হতে না হতেই, এরা পারেও বটে। নাজনীন ছবি দেখতে পা বাড়াতে নিলে কানে ভেসে আসে কিছু অপ্রত্যাশিত বাক্য। যা মুহূর্তেই মেয়েটির বুকটা এফোর ওফোর করে দিতে যথেষ্ট ছিল। মুখের হাসি মিলিয়ে গেলেও, চোখে পানি এলো না। কণ্ঠস্বর তার চেনা। বাতাসের তীব্র গতিতে ফিসফিসিয়ে বলা কথাও ঠিকই তার কানে গেল। রাগে চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে কথার উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করল পিয়ালিকে। পাশেই রাজন। পিয়ালিকে মিন মিন স্বরে কিছু একটা বলছে। তাতে পিয়ালি খুব একটা পাত্তা দিচ্ছে বলে মনে হয় না। নাজনীনের রাগান্বিত চেহারায় পিয়ালি আরেকটু ঘি ঢালল। দেখছো না, নাগর নিয়ে ঘুরতেও এসেছে। তুমি হয়তো ভাবতে তোমার শোকে কাতর হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ, দেখলে তো। হিতাহিত জ্ঞান হারিয়ে পিয়ালির নাক বরাবর নারী দেহের সবটুকু শক্তি দিয়ে নাজনীন দিল এক ঘুষি। নাক স্পর্শকাতর অঙ্গ। এক ঘুষিতেই রক্ত বেরিয়ে গেল। পিয়ালি নাক ধরে আর্তনাদ করে উঠল। রাজন শুধু অবাক চোখে নাজনীনের দিকে তাকিয়ে রইল। নাজনীন থেমে রইল না। পিয়ালিকে হেঁচকা টানে পায়ের কাছে এনে ফেলল। ঠিক ভুল, উচিত, অনুচিত, ন্যায়, অন্যায় সব ভুলে সে পিয়ালিকে একের পর এক লাথিতে নাজেহাল করে ফেলল। নাজনীনের মেদহীন চিকনা শরীরের কাছে একেবারে ধরাসি হয়ে পড়ে রইল পিয়ালি। নাজনীন চুল ধরে দাঁড় করালো। মারের পর মার খেয়ে পিঠ টান করে দাঁড়াতেও পারছে না পিয়ালি। ঘটনাটি এত দ্রুত ঘটল যে রাজন কাছাকাছি থেকেও কিছু করতে পারল না। কিছু বলতে গিয়েও নাহিদকে দেখে তখনই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নাজনীন রাগান্বিত কণ্ঠে বলতে লাগল, কি বললি? আবার বল। আমি নতুন নাগর জুটিয়েছি? তোর মতো নষ্টা নারীর লোক আমি না।
তুই পেট বাঁধিয়েছিস বলে সবাইকে তোর মতো ভাবিস কোন সাহসে? নিজে একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার ভাঙতে তোর বুকে কাঁপে না? তোদের ছেড়ে দিয়েছি আল্লাহর ওয়াস্তে। এখানেও কেন আমার পিছু নিস? তোর মতো 12 ভাতারির নিজের ভাইকেও নাগর মনে হয়। তোকে আমি রেই ফেলব। খা। ন তারা চিহ্ন তারা চিহ্ন কোথাকার। বেতারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন, বেজন্ম। ভাই বোন দুজনই গরম মেজাজের মানুষ। এ কথা রাজনের জানা। তবে তাদের পরম সম্মানের একজন হওয়া এ কথা শুধু শুনেই এসেছিল। আজ তার প্রত্যক্ষ দর্শনের সুযোগ হলো তার। নাহিদ, ফাহমিদা দৌড়ে নাজনীনের কাছে এলো। ওদের কানেও কথাগুলো পৌঁছেছিল, কিন্তু ওরা ভাবতেও পারেনি এসব কথা নাজনীনকে উদ্দেশ্য করা বলা হয়েছে। জনসমাগম স্থানে এমন দৃশ্যে সবাই ছুটে আসে সেদিকে। নানান প্রশ্নে ঘিরে ধরে নাজনীন সহ রাজন পিয়ালিকেও। পিয়ালি আঘাতে কিছুই বলতে পারে না। রাজন নিজেকে বাঁচাতে নতুন করে ঝামেলা হওয়ার থেকে ঠেকাতে কিছু না বলেই পিয়ালিরকে স্থান ত্যাগ করল। নাহিদ নাজনীনের কাঁধে হাত রাখতেই নাজনীন ভাইকে জড়িয়ে ধরল। ঝোড়ো ঝোড়ো করে চোখ থেকে পানি গড়াতে লাগল। জীবন তাকে শুধুই আজলা ভরে দুঃখ দিচ্ছে। নিজেকে শক্ত করতে, মানিয়ে নিতে যে ডালটি ধরছে সেটিই ভেঙে পড়ছে। অপবাদে স্বাভাবিক জ্ঞান হারিয়ে হাত উঠিয়ে ফেলেছে। এতে যে সে খুব অনুতপ্ত তা নয়, কিন্তু জনবহুল স্থানে লোকের দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়ায় অস্বস্তি ঘিরে ধরেছে। সেই সঙ্গে পুরনো দুঃখ তো আছেই। বোনের হাত ধরে হোটেলে ফিরে এলো নাহিদ। বোনকে কিচ্ছুটি জিজ্ঞাসা করল না, শুধু বলল, ফ্রেশ হয়ে নিচে আয়। আশপাশটা ঘুরে দেখব। কিছু আবর্জনার জন্য মুড নষ্ট করিস না। মাইমুনা বেগম এবং আজমল শেখ এসবের কিছুই জানেন না। তাদেরকে জানানো হয়নি। ওনারা ব্যস্ত ছিলেন একটি গুরুত্বপূর্ণ কাজে। ওনাদের মতোই ছেলেমেয়ে নিয়ে বেড়াতে এসেছে আরেকটি পরিবার। ছেলে প্রমোশন পেয়ে মা বাবা এবং বোনকে নিয়ে ঘুরতে এসেছে। পৃথিবী আধারে ছেয়ে যাওয়ার আগ মুহূর্তটা হয় চমৎকার। পশ্চিমাকাশে সূর্য ডুবে যাবার সময়টা চোখে পড়ার মতো। চারপাশ তখন কমলা রঙের নরম আলোয় ছেয়ে থাকে। একটা নীরব নিস্তব্ধতা বিরাজ করে প্রকৃতিতে। গোধূলি লগ্ন যাকে বলে। নাজনীন মুগ্ধ চোখে সেসবই দেখছিল। একটু একটু করে সূর্য ডুবে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে চারিপাশ। নাজনীন, এদিকে এসো। মায়ের ডাক। মা সবসময় তুই করেই সম্বোধন করেন। কিন্তু অপরিচিত মানুষের সামনে তিনি আবার সন্তানদের এক্সট্রা আদর করে তুমি সম্বোধনটা করেন। এই নাজনীনের জানা। মায়ের ডাকে অদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি তাদের দিকে এগিয়ে যায়। কাছে যেতেই মাইমুনা বেগম পরিচয় করিয়ে দেন, এই আমার মেয়ে নাজনীন। আপনার মেয়ে তো ভারী মিষ্টি। ওর মায়ের মতোই আরেকটি নারী কণ্ঠ ভেসে এলো। নাজনীন কি বলবে ভেবে পেল না। মাইমুনা বেগম নতুন পরিচিত হওয়া পরিবারটির সাথে নাজনীনকে পরিচয় করিয়ে দিলেন। শ্যামবর্ণের এক সুঠাম দেহী পুরুষ অল্প সময়ের জন্য হলেও নাজনীনের দৃষ্টি আকর্ষণ করল। চোখে চোখ পড়তেই নাজনীন দৃষ্টি নামিয়ে ফেলল। পরিচয় সূত্রে ছেলেটি ওই পরিবারটির একমাত্র ছেলে। ঘুরতে এসে নতুন বান্ধবী পেয়ে মাইমুনা বেগম খুব খুশি। তিনি সংসারের গল্প খুলে বসেছেন। আজমল শেখও নতুন পরিচয় হওয়া টাকমাথার ভদ্রলোকের সঙ্গে গল্প জমিয়ে ফেলেছেন। চায়ের কাপে তাদের দারুণ গল্প জমে যাচ্ছে। নাহিদ ফাহমিদার হাত আকরে একটু দূরে সরে যায়। নতুন পরিচিত হওয়া পরিবারে বছর 16-র যে কিশোরী মেয়েটি, সে নাজনীনকে ভীষণ পছন্দ করে ফেলে। আগ বাড়িয়ে বলে, আমার তো কেউ নেই এখানে। আপু, আমি কি তোমার কাছে একটু দাঁড়াতে পারি? নাজনীন হেসে সম্মতি জানায়। এসো না। নাম কি তোমার? মেয়েটি খুশি হয়। এ বয়সের মেয়েরা অল্পতেই মানুষকে আপন ভেবে ফেলে। এই নাজনীনের বলা ছোট ছোট দুইটি বাক্যে তাকে পছন্দ করে ফেলল। সবাই যখন নিজের মতো সঙ্গী পেয়ে গল্প জুড়ে বসেছে, ঠিক সেখানেই একজন সঙ্গীহীন হয়ে দাঁড়িয়ে রই কিছুক্ষণ। নিজের মা বাবা এবং ছোট বোন হাতছাড়া হওয়ায় ছেলেটি নিঃসঙ্গ হয়ে পড়ে। নাহিদ হয়তো সঙ্গ দিতে পারত, যদি তার বউ না থাকত। সবার মাঝে পাত্তা না পেয়ে ছেলেটি যখন স্থান ত্যাগ করতে পা বাড়াতে নিল, ঠিক তখন রুকাইয়া নামের কিশোরী মেয়েটি ভাইকে ডেকে বলে ওঠে, ভাইয়া, তুমি আমাদের সাথে গল্প করো না? আপুটা খুব ভালো, তোমাকেও আমাদের দলে নিব। কি বলো আপু? মেয়েটি যতটা অবুঝ, নাজনীন ততটাই বুঝবতী। সে উত্তর সাজিয়ে উঠতে পারল না। জবাবে কিছুই বলতে পারল না। কিন্তু নাজনীনের জবাবের অপেক্ষা না করেই ছেলেটি বলল, তোমরা গল্প করো। আমি কাছেই আছি। কিছু লাগলে ডাক দিও।